নির্বিকার, হ্যাঁ, সুখী রাজার গল্প পড়ছো, তোমার কোনো করবো কি বলো? তাহের শিপন সাহেব প্রডিউসার আমাদের ডেকে এখন কোথায় যে লুকিয়েছে আমি তো বলতে পারবো না, এবং কেন ডেকেছে তাও বুঝতে পারছি না। কেন ডেকেছে কিচ্ছু ভালো লাগছে না, যা অবস্থা চারিদিকে, সারাক্ষণ একটা অশান্তি লাগছে জানো। কেন, কিসের অশান্তি তোমার? অশান্তি মানে তুমি কোন দেশে আছো? এই যে বাচ্চাগুলো এইভাবে মারা যাচ্ছে, ওহ আর বলো না। 350টা বাচ্চা চলে গেল এইভাবে। এসো এসো বসো। তোমাকেও তাহের ডেকেছে না? না না, মনটা খুব খারাপ। মানে কেন ভাই বলো? এই যে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন, আর মানে কি বলো হচ্ছে না। বুঝতে পারছি না আমি। রুবেলা আজকেও তো 9 জন মারা গেছে বলো, আরো প্রায় প্রায় 1400 কাছাকাছি আক্রান্ত, আরে আজকে ওই যে সরকারি ঘটনা, তথ্য মতে আর কি। ওই যে ঘটনাটা পড়লাম যে 12 বছর পরে 11 বছর বেবি। পরে, 11 বছর কেন, শোনো যার বাচ্চা। না, কতগুলো জিনিস আমি একটু দিলে ভাবি আমি একটু জানতে চাই যে মানে কেন কি হলো এরকম পুরো ব্যাপারটা নিয়ে না, একদম হঠাৎ ছিল না করে তো এই জিনিসটা, আউটব্রেক, এবং আমাদের কে কনসার্ন কে। আমি শুনলাম যে এখানে কোনো ডাক্তার সাহেব আসবেন, মানে আমার খুব জানার ইচ্ছে হচ্ছে যে কি করে ঘটলো এটা। ওই যে ডাক্তার সাহেব এসে গেছেন। আসেন আসেন, ডাক্তার আপনার সাহেব, জন্য আমরা আমরা অপেক্ষা খুবই করছি, তাহলে অস্থির বোঝা হয়ে গেল আছি। এখন। আপনি আমাদেরকে কিছু আশার বাণী শোনান, কারণ এই অবস্থার মধ্যে সত্যি মানে আমরা নিতে পারছি না যে ছোট্ট ছোট্ট বাচ্চা কেন এভাবে মারা যাবে ওরা। আপনি তো বোধহয় সরাসরি এই টিকা ইত্যাদির ব্যাপারে জড়িত আছেন তাই না, সরকারিভাবে? আমি ইউনিসেফে কাজ করি বাচ্চাদের টিকা নিয়ে। না, আমরাও খুব কনসার্ন যে একসঙ্গে এতগুলো বাচ্চা চলে গেল, এতগুলো বাচ্চা আক্রান্ত না হয়েছে। এরকম হাম এইভাবে তো ছিল না আমাদের দেশে। কিন্তু প্রতিদিনই তো আমরা শুনছি যে কমে যাচ্ছে কমে যাচ্ছে, কিন্তু তারপরেও দেখছি বাড়ছে, ব্যাপারটা কি? মানে একদিনে তো 17 না এরকম 20-22 জন মারা গেল, এটা তো নেওয়া যায় না এরকম বাচ্চাদের মৃত্যুগুলো। মানে কেন ঘটলো এই ঘটনাটা হঠাৎ? এখন হামটা তো খুব ছোঁয়াচে রোগ, হ্যাঁ। এবং হাম থেকে বাচ্চাদের বাঁচাতে হলে টিকা দিতে হবে। এখন যেটা হয়েছে যে আমরা গত কয়েক বছরেই যে রুটিনে যে বাচ্চাদের টিকা দেওয়া হয়, রুটিনের টিকা দিতে হয় 2 ডোজ, 9 মাসে একটা ডোজ, তারপরে 15 মাসে একটা। এই রুটিনে যে টিকা দেওয়ার যে হারটা, এটা আসলে কমে গিয়েছে। আমাদের যেটা সায়েন্স যেটা বলে যে আপনার হামের টিকার 2 ডোজ যদি 95% বাচ্চা নেয় তাহলে হামের প্রকোপ হবে না, কিন্তু আমাদের এই কাভারেজটা কম। আমরা খুব রিসেন্টলি যে সার্ভে করেছি ওখানে আপনার প্রথম ডোজের কাভারেজ 86%, সেকেন্ড ডোজ 81%। এখন আসলে আপনার টিকা যে বাচ্চারা নিচ্ছে না, এখন টিকার ক্ষেত্রে দুটো ব্যাপারই আছে। একটা হচ্ছে যে যারা মা বাবা তারা সচেতন না। তারা সচেতন হয়ে সবগুলো টিকা সময় মতো দিবে। এখন যেটা বললাম যে আমাদের টিকাদানটা কিন্তু খুব শক্তিশালী প্রোগ্রাম একটা, যে বাচ্চাদের প্রথম টিকা হচ্ছে যক্ষ্মার টিকা বিসিজি, এটার কাভারেজ কিন্তু 99%, মানে অলমোস্ট 100% কিন্তু মা বাবা এসে টিকা নিচ্ছে। কিন্তু পরের যে টিকাগুলো কমতে কমতে হামেরটা একদম কম, মানে গার্ডিয়ান যারা তারা সঠিক সময় বাচ্চাকে টিকা দিচ্ছে না। আবার পাশাপাশি আমাদের যারা মাঠকর্মী আছে তারাও যদি বাচ্চার মা বাবাদেরকে মনে করিয়ে দিত যে আগামীকাল আপনার টিকার ফার্স্ট ডোজ বা সেকেন্ড ডোজ, সো দুই ক্ষেত্রেই কিছুটা গ্যাপ আছে। আর যেটা আমাদের মনে হয় যে আমাদের সবগুলো টিকা শেষ হয়ে যায় মোটামুটি আপনার 14 সপ্তাহের মধ্যে। এরপরে 9 মাসে যে হামের টিকা, আবার সেকেন্ড ডোজ 15 মাসে যে, তো মাঝখানে একটা লম্বা বিরতি পরে হয়তো মা বাবা একটু ভুলে গিয়েছে। এখন আমাদের দুই পক্ষ থেকে আগানো উচিত যে মা বাবাকেও মনে করে টিকা দিতে হবে, আবার আমাদের যারা টিকাদান কর্মী তাদেরকে বোঝাতে হবে, এবং স্পেশালি আমাদের আসলে প্রচারটা বাড়াতে হবে। আমরা আগে কিন্তু টিভিতে দেখতাম যে টিকাদানের প্রচারটা অনেক বেশি ছিল। এটা কি প্রচারের জন্যই হয়েছে নাকি? আমি আজকে দেখলাম যে ভিটামিন এ সেটাও নাকি দেওয়া হয়নি। মায়ের বুকের দুধ খেতে হবে বাচ্চাকে, যেটা তার ইয়ে ডেভেলপ করার জন্য, টেলিভিশন সেটাও নাকি হয়েছে। এটা ইজ গ্রেট কনসার্ন। না, আপনি ঠিকই বলেছেন, যেটা আসলে শুধু টিকার জন্য না, এখানে টিকা দেন ব্রেস্ট ফিডিং এর হারটা কমে গেছে। আমরা গত বছর ভিটামিনের সাপ্লিমেন্টটা করতে পারি নাই। মানে ভিটামিন এ দিয়ে কিন্তু হামটাকে প্রতিরোধ করা যায় না। ভিটামিনের হামের কথা বলছি না, এটা তার একটা। কিন্তু যদি একটা বাচ্চা অন্ধত্ব রোগ থেকে বাঁচায়, জি, অন্ধত্ব থেকে বাঁচায়, এবং যদি একটা বাচ্চা যদি ভিটামিন এ যদি আপনার পর্যাপ্ত পরিমাণে থাকে
তাহলে তার জটিলতা কম হয়। জি। এইটা হচ্ছে যে জটিলতা হয়ে মৃত্যু ঝুঁকিটা কমে যায়। কমে যায়। হাম হয়তো হবে কিন্তু তার এত জটিলতা হবে না, এত মৃত্যু হবে না। সো এই জন্য যেই বাচ্চারা অপুষ্টিতে ভোগে ওদের কিন্তু জটিলতার ঝুঁকিটাও বেশি, মৃত্যু ঝুঁকি বেশি। সো আপনি যেটা বলছেন যে রাইট, যে আমাদের যে অপুষ্টির হারটা কিন্তু অনেক বেশি এখনো। সো এটা হয়তো কাজ করেছে। আরেকটা জিনিস আমি জানতে চাই, মানে আমি জানি না হায়াত ভাই বা দিলা ভাবি বলবেন যে আমরা হামটাকে হাম বাচ্চাদের হবে আমাদের সময় যখন আমরা কিশোর বা একেবারে ছোট ছিলাম তখন হতো ইসের মধ্যে, কিন্তু বিশেষ করে ওই শ্বাসকষ্ট বোধহয় একটা ফ্যাক্টর হয়ে যায় এটার জন্য, কিন্তু একটা স্কিন ডিজিজের মতো র্যাশ ট্যাশ হতো এরকম, কিন্তু এটা এরকম ব্যাপকভাবে প্রাণহানির দিকে কি করে গেল? ম্যাক্সিমাম যে হাম হয় এটা কিন্তু 7 থেকে 10 দিনে এমনি ভালো হয়ে যায়। জি হ্যাঁ, যে হাম হবে, জ্বর আসবে, একটু কাশি হবে, নাক দিয়ে পানি পড়বে, গায়ে র্যাশ আসবে, এবং ম্যাক্সিমাম হামের রুগী প্রায় 95% কিন্তু এমনিতে ভালো হয়ে যায়। জটিলতায় পড়ে কিন্তু আপনার এই 5 থেকে 10%। হ্যাঁ এবং এটা যেটা উনি যেটা বলতেছিলেন যে এটা সব বাচ্চার হয় না, যে বাচ্চারা অপুষ্টিতে ভোগে তাদের ঝুঁকিটা বেশি। এই জন্য টিকাও দিতে হবে, প্লাস বাচ্চার যে পুষ্টি, যেমন মায়ের বুকের দুধ খাওয়ানো 6 মাস পর্যন্ত, যেটা আমরা বলি যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, এটা হারটাও কিন্তু কমে গিয়েছে। আমরা দেখেছি রিসেন্ট একটা সার্ভে করে যে প্রায় 6% না, কমে গেছে। কিন্তু ডাক্তার সাহেব আমি একটু ইন্টারফেয়ার করছি। জি, জি, বলেন। আমাদের যে কর্মজীবী মা আছে তাদের তো সেই সুযোগও আমরা দিচ্ছি না, যে বাচ্চাকে এই কয়েক ঘন্টা পর পর যে তাকে খাওয়ানো বা এই সুযোগগুলো কিন্তু আমাদের Day care মেয়েদের center ওই যেগুলো থাকে। কর্মক্ষেত্রে দেওয়া হয় না। বাবা মারা হয়তো ভুলে যায় কাজের মধ্যে, বা তাদের শিক্ষা কম, তারা পারে না, বুঝে না। কিন্তু মাঠ কর্মী যারা আছে এখানে তো তাদের দায়িত্বটা সবচেয়ে বেশি। তাদের তো খোঁজ খবর নেওয়া উচিত যে কারা কারা এই টিকার আওতায় আছে, তাদের তো লিস্ট থাকে না? রিমাইন্ডার দিতে হ্যাঁ, হবে, তালিকা তাদেরকে থাকে, মনে হ্যাঁ। করিয়ে থাকে দিতে হবে। তো তাকে মনে করিয়ে দেওয়ার দায়িত্বটাকে মাঠ কর্মীর না? হ্যাঁ, অবশ্যই দায়িত্ব, কারণ এটা তার তো প্রাইমারি দায়িত্ব, এটা তার। তারা এই ধরো করছে- আমি জাস্ট বলি যে আই এম এ সার্ভাইভার অফ ক্যান্সার, ইউ নো জি, দ্যাট। জি। সো আমার কতগুলো রুটিনে ইঞ্জেকশন নিতে হয় এবং 3 মাস পর পর। আমি নিজে হয়তো ভুলে যাই অনেক সময়, কিন্তু আমাকে যারা ইঞ্জেকশন সাপ্লাই করে বা যে ডাক্তার আছে, ইভেন ডাক্তার আমাকে কিন্তু 10-15 দিন আগে থেকে আমাকে মনে করিয়ে দেয়, আমাকে মেসেজ দেয় যে তোমার ওই ডেট আছে, কিন্তু ওই ডেটে এই ইঞ্জেকশনটা তোমাকে নিতে হবে। সো এই যে মানে কি বলবো, এটাকে সচেতনতাই তো একটা বলবো তাদের তরফ থেকে। যে আমরা যেমন চোখ দেখাই, হ্যাঁ, গ্লুকোমার একটা টেন্ডার, সে আমাকে প্রতি 3 মাস পর পর বা আমার যখন ডেট থাকে আগে 2 দিন আগে বলে আপনার কিন্তু অত তারিখে ওই যে মনে করে দিতে হবে, এটা তার দায়িত্ব। আমাদের সারা দেশে আমরা দেখেছি যে এখনো যে এই আমরা এদেরকে বলি স্বাস্থ্য সহকারী যারা টিকা দেয়, হ্যাঁ, এদের রিক্রুটমেন্ট শুরু হয়েছে, কিন্তু 27টা জেলা আমরা শেষ করেছি, বাকি জেলাগুলোতে রিক্রুটমেন্ট এখনো শেষ হয় নাই। সো কর্মী স্বল্পতা আছে মাঠে। সো যারা আছে তারা চেষ্টা করছে, কিন্তু যে সংখ্যক কর্মী থাকার কথা এটা নাই। যেটা আশার দিক দিয়ে সরকার রিক্রুটমেন্ট শুরু করেছে, এবং আমরা আশা করি যে নতুন সরকার এটা দ্রুত রিক্রুটমেন্টটা শেষ করবে, কারণ যদি কর্মী যথেষ্ট থাকে তারা কিন্তু সবাইকে বাড়ি বাড়ি যে মনে করে দিতে পারবে, যেটা যে আপনাকে যে কখন ইনজেকশন দিবে এটা আপনাকে যিনি দিচ্ছে উনি মনে করিয়ে দিচ্ছে। মনে করে দিচ্ছে আমাকে। সো আমাদের যারা মাঠ কর্মী আছে যদি সবাই রিক্রুটমেন্ট হয়ে যায় এটা একটা অপশন। আর একটা যেটা ভালো দিক আমরা চালু করেছি সেটা হচ্ছে যে একটা রিজাল্ট সিস্টেম, এটাকে আমরা বলি ইন্ডিভিজুয়াল ট্র্যাকিং। একটা বাচ্চা যখন টিকা নিবে তখন সে অনলাইনে তার রেজিস্ট্রেশন হয়ে যাবে, এবং তাকে পরে টিকাটা কখন দিতে হবে তার কাছে SMS যাবে। আমি এখন জানতে চাচ্ছি যে স্ট্যাটাসটা কি, এটা কি বন্ধ হবে নাকি, মানে কি অবস্থা? কি অবস্থা? না, অবস্থা আসলে মানে যদিও যে আমরা জানি যে অনেক বাচ্চা আক্রান্ত হয়েছে, অনেক শিশু মারা গিয়েছে, বাট সরকার খুব দ্রুত টিকাদান ক্যাম্পেইন শুরু করেছে। আমরা 5ই এপ্রিল টিকাদান শুরু করেছি, সেটা আমরা দেখেছি। এবং আমরা 3টা পর্যায়ে কাজ করেছি। আমরা প্রথমে যেগুলো সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ 30টা উপজেলা সেখানে শুরু করেছি 5 তারিখে, তারপর 4টা সিটি কর্পোরেশনে আমরা গিয়েছি 12 তারিখে, 12ই এপ্রিল, আর সারা দেশে আমরা করেছি 20 এপ্রিল। এবং গতকাল পর্যন্ত মানে গত যে আমাদের বৃহস্পতিবার পর্যন্ত আমাদের কাভারেজ কিন্তু 93%-এর বেশি। সো আমরা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাকে রিচ করেছি। আমাদের যদিও যে কর্মী স্বল্পতা আছে, কিন্তু তাদের মনোবল অনেক বেশি, তারা আসলে খুব মন দিয়ে কাজ করছে। আমরা কিন্তু ম্যাক্সিমাম বাচ্চাকে রিচ করে ফেলেছি এই গত আমাদের যে বৃহস্পতিবার পর্যন্ত আমাদের যে টার্গেট যেটা অ্যাচিভ হয়েছে এটা। সো দিস ইজ ভেরি গুড। এবং
যেটা আরেকটা আসার কথা যে টিকা দেওয়ার পরে হয় কি, টিকা দেওয়ার পরে এটা কাজ করতে মিনিমাম 4 সপ্তাহ লাগে। আমরা প্রথম যেখানে কাজ করেছি 5 তারিখে যেখানে শুরু করেছি, যে 30টা উপজেলায়, ওইখানে দেখতে পাচ্ছি আমরা এপ্রিলের শেষে আর কোনো নতুন কেস নাই। তার মানে টিকা দেওয়ার কারণে ওখানে কাজ করছে। যেমন সরকারি তথ্য মতে 1435 জন আক্রান্ত। যে এগুলো আপনার অন্য অন্য জায়গাতে, মানে আপনি টিকা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু এটা অ্যাকশন হবে না। না, হ্যাঁ। আপনাকে মিনিমাম 4 সপ্তাহ সময় দিতে হবে শরীরে। এফেক্টিভ হতে যায়। জি জি, এক্স্যাক্টলি। অ্যান্টিবডি তৈরি হতে সময় লাগবে 4 থেকে 5 সপ্তাহ। So, আমি যেটা বললাম যে যেখানে আমরা শুরু করেছিলাম 5ই এপ্রিল, ওই উপজেলাগুলোতে কিন্তু আর নতুন কেস নাই। আচ্ছা, আসার কথা। এটা আমাদের আশার কথা, মানে টিকা কাজ করতেছে। আর ওভারঅল তো যেটা বললাম যে কাভারেজ 90% এর বেশি। আচ্ছা, একটা আমাকে একটা জিনিস জানান যে আমি যদি বাবা হই, কারণ একটা বাচ্চা তো খুব মানে মানে বুকের ধন আমরা বলি, জি জি। আমার দায়িত্বটা কি? আপনার 1 নম্বর দায়িত্ব যে রুটিন যে টিকাদান বাচ্চাদের, যে জন্মের পরপর টিকা শুরু করতে হবে, আর হামের টিকা দিতে হবে 9 মাস এবং 15 মাসে, এইটা মাস্ট। ক্যাম্পেইনটা তো আমরা 4-5 বছর পর পর করি, কিন্তু রুটিন তো সারা বছর চলে। এই রুটিনে কিন্তু আমরা সব বাচ্চাকে 95% দিতে পারছি না। তো এইটা মা বাবার প্রাথমিক দায়িত্ব, কারণ বাচ্চাটা তো তার, অবশ্যই কর্মীদেরও দায়িত্ব আছে। মানে আমি আমার একটা অভিজ্ঞতা বলি, যেমন আমাদের সময় তো এত অনলাইন এত কিছু ছিল না, টেলিভিশনও ছিল না, রেডিও ছিল, কিন্তু আমি দেখতাম যে আমাদের ওখান থেকে সরকারিভাবে মাইক বাজিয়ে একটা জায়গাতে বাচ্চাদেরকে ইয়ে করে নিয়ে বিসিজি টিকা দিয়ে ইঞ্জেকশন বা টিকা এরকম দিয়ে দিচ্ছে, কিন্তু পক্সের জন্যে, মানে চিকেন পক্স হবে কিন্তু স্মল পক্স যেন না হয় তার জন্য কিন্তু এই জায়গায় দিয়ে করছে। সেইটা বাচ্চা হওয়ার পরে সেটা আবার পেকে টেকে যায়, এরকম তাতে জ্বরটারও হয়। এইটা ছিল কিন্তু বেশ কনসার্ন ছিল, এবং আমরা যারা একটু যারা সচেতন মানুষ তারা কিন্তু অন্য লোকদেরকে বোঝাতাম যে টিকাটা কত জরুরি। কিন্তু সেই জায়গাটা কেন এরকম একটা অবস্থার মধ্যে গেল? এখন তো আরো ব্যাপক হওয়া উচিত। টিকার ক্ষেত্রে যেটা প্রথম টিকা যেটা বললেন যে হাতে দেয় পেকে যায়, এটাই যক্ষার বা টিকা বা বিসিজি টিকা, এটার হার কিন্তু 99%। কিন্তু পরের টিকাগুলোর কাভারেজটা কমে যাচ্ছে, ড্রপ আউট হয়ে যাচ্ছে। এখন এখানে আসলে প্রচারটা বেশি করতে হবে। আমাদের রেডিও, প্রচারটা আছে, টেলিভিশন কিন্তু আরো এগুলোতে প্রচার বেশি চালাতে ওই হবে। যে বললেন যে আপনার যে ফিল্ড স্টাফ কম, তারপরে তারা যে কাজটা করছে বলছেন প্রায় কভার করে ফেলছে, তার মানে প্রচন্ড চাপ যাচ্ছে ওদের উপরে, ওদের তাই উপর না? চাপ যাচ্ছে। এবং তারা সেই চাপটা নিয়ে কিন্তু কাজটা করছে, এটা তো Exactly, এটা exactly. প্রশংসার ব্যাপার। কিন্তু কথা হচ্ছে এভাবে তো চলতে পারে না, তাই না? তার মানে এই যে ভ্যাকুয়ামটা রয়েছে সেটা তো ফিল আপ করতে হবে ইমিডিয়েটলি। আমরা ক্যাম্পেইন যেটা এখন করছি, যে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন, এটাতে আমাদের সাকসেসফুল হবে। যেটা বললাম যে অলরেডি আপনার যে বৃহস্পতিবারে 93% বেশি কাভারেজ, এটা তো ক্যাম্পেইন। কিন্তু আমাকে রুটিন যে টিকাদান, এইখানে কিন্তু আমার কাভারেজটা বাড়াতে হবে। এই জায়গাতে ফেল করছে আর কি, যে সেখানে আমাদের গ্যাপ আছে। এই জন্য উনি যেটা বলেছেন যে আসলে প্রচারটা আছে, কিন্তু এটাকে আরো শক্তিশালী করতে হবে, জোরদার করতে আরো হবে। জোরদার করতে হবে। আপনি আপনি কি মনে করেন যে মিডিয়া যারা কাজ করেন বা যারা পরিচিত আছেন তাদের কোনো বড় ভূমিকা এখানে থাকতে পারে? কারণ আমরা আজকে কনসার্ন হয়েই কিন্তু আপনার সঙ্গে কথা বলতে এসেছি। না, ডেফিনেটলি, কারণ আপনারা তো সেলিব্রিটি, আপনাদের একটা কথার কিন্তু ভ্যালু আছে। আপনি যখন বলবেন যে বাচ্চাকে সব টিকা দিতে হবে টাইমলি, হামের টিকা অবশ্যই রুটিনে দিবেন, তাহলে মা বাবা এটা গুরুত্বটা আরো ভালোভাবে বুঝতে পারবে। সো আমি মনে করি যে মিডিয়ার অনেক দায়িত্ব আসলে। ইভেন এই টিকাদান যখন শুরু হয় তখন কিন্তু মিডিয়ার অনেক, মানে মিডিয়ার মাধ্যমে আমরা অনেক প্রচার করেছি। তো সেই প্রচারটা আমার কাছে মনে হয় যে একটু কমে গেছে, মানে আপনার রুটিন টিকাদানের প্রচারটা অত বেশি হয় না, আমরা ক্যাম্পেইনের প্রচার বেশি করি। বাজেটের কারণে মানে বাজেট ঠিক না, বাজেটও না, মানে অনেক কিছু হয়তো এটা হয়তো প্রায়োরিটিটা কম পাচ্ছে, বাট এটাকে রিপ্রায়োরিটাইজ করতে হবে। আমরা যেমন গ্রামে যাই, সেখানে যদি বলি, যেমন আমি যখন শুটিংয়ে যাই কোনো ওদের রান্নাঘরে, তো দেখি তরকারি কুটে ধুচ্ছে সব। তো আমি বলি কি, এটা আগে তরকারিটাকে কুটে নেবেন, কুটে ধুয়ে নেবেন, তারপরে কাটবেন, কেটে আর ধোবেন না। তো এরকম ছোট ছোট ওরা কিন্তু খুব ইয়ে করে, আমরা যারা অভিনয় করে আমাদের কথা সব বিশ্বাস করে, ইয়ে করে। তো এরকম ছোট ছোট ব্যাপারগুলো আমরা, যেমন টিকার কথাটাও যদি আমাদের যতটুকু সম্ভব, আমরা যদি দায়িত্ব সেখানে আমাদের নিজেদের দায়িত্ব থেকে সেখানে যদি বলি, সচেতন করার চেষ্টা করি, গল্প ছলেই কোনো একটা মাকে বা বাবাকে আপনার বাচ্চার টিকা, হামের টিকা দিয়েছেন কিনা, কবে দেবেন, এটা দেওয়া উচিত। তারা আমাদেরকে অনেক বিশ্বাস করে এবং তাদের ভালোবাসার জায়গা হলো আমরা, তো সেখান থেকে আমাদের দায়িত্ব কিন্তু অনেক আছে। এক্স্যাক্টলি,
আমি যেটা অ্যাড করবো যে আপনি কিন্তু গতবার যে টাইফয়েড ক্যাম্পেইন হলো আপনি কিন্তু কথা বলেছিলেন, এবং টাইফয়েড ক্যাম্পেইনে আমাদের কাভারেজ কিন্তু 97%। সো আপনি যে বলছেন এটা মানুষ কিন্তু ট্রাস্ট করছে যে আচ্ছা আবুল হাদ সাহেব বলতেছে, এটা খুবই তাহলে নিশ্চয়ই ইম্পর্টেন্ট। না, সে তো বটেই, সেটা আমার মনে হয় যে বুঝি এটা আসলে আমাদের আরো করা দরকার, যে আমরা ওটা কিন্তু এক্সটেন্সিভ করা দরকার আমার অ্যাকচুয়ালি। মনে হয় আপনারা যদি একটু বা কনসার্ন গভর্নমেন্ট থেকে হোক বা আপনারা অর্গানাইজেশন যদি আপনারা একটু বিভিন্ন ওই যে যারা একটু পরিচিত লোকজন আছে তাদেরকে যে বলেন যে আপনারা এই কথাটা বলে দেন, আমরা প্রচারটা করব, সবাই কিন্তু খুব ইন্টারেস্টেড হয়ে করবে নিজের মতো করে। Because এটা আমরা এখন খুব কনসার্ন, আমরা পত্রিকা খুললেই টেলিভিশন খুললেই আমাদের খুব কষ্ট হয়, আমরা ইমোশনাল হয়ে যাই। ওনারা বিয়ে করছেন, একটু আগে বললেন যে 11 বছর পর একটি সন্তান হয়েছে। হ্যাঁ, ওইটা তো ছবিটা দেখে আমি জানি না মানে এই ধরনের ইমোশনাল 11 ছবিগুলো বছর আসলে কেন, আরো যে কোনো মানুষের একটা বাচ্চা একটা বাবা মায়ের জন্য, বাবা মা কি না করে ওই বাচ্চাটার জন্য, কেমন সেই বাচ্চাটা চোখের সামনে নিয়ে আসলো চিকিৎসার জন্য, হাসপাতালে নিয়ে যাচ্ছে, মারা গেছে। কান্নাগুলো নেওয়া যায়। এটাকে না, এটা খুবই খুবই মর্মান্তিক, এবং খুব আমরা মর্মান্তিক আসলে। আমাদের যে বয়স আমরা- হয়েছে, আমরা চলে যাব এখন, কেমন এটা, এই মৃত্যুটা স্বাভাবিক। তবে এখানে আসার কথা যেটা, যে আসলে এটা আসলে মানে আমি যেহেতু ইউনিসেফে কাজ করি, আমরা তো বাচ্চাদের সুরক্ষার জন্যই কাজ করি সারা পৃথিবীতে, বাংলাদেশেও এটা আমাদের জন্য খুবই বেদনাদায়ক। তো আমরা যেটা চেষ্টা করছি, যে আপনারা নিশ্চয়ই পত্রিকায় দেখেছেন যে এই গত 6 তারিখে ভ্যাকসিন এসেছে। এসেছে, হ্যাঁ। আমরা এয়ারপোর্টে গিয়েছিলাম, মাননীয় মন্ত্রী, আমাদের ইউনিসেফের যিনি রিপ্রেজেন্টেটিভ মিস রানা ফ্লাওয়ার্স, আমরা সবাই গিয়েছিলাম সে ভ্যাকসিন রিসিভ করার জন্য। সো টিকাদানের সংকট আর নেই, টিকা আসা শুরু হয়েছে। আমরা আশা করি যে রুটিনে যে টিকাটা আমরা সব বাচ্চাকে দিতে পারবো। বাট ওই যে ওই যেটা বিষয়টা আপনি যেটা বললেন যে তারপরে অনেকের আবার ধারণা যেটা সঠিকভাবে প্রিজার্ভ করা হয়েছে কিনা, সেগুলো ভুলগুলো ভেঙে দিচ্ছে। জি জি, আমার মনে হয় যে এটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা এই টিকাগুলো নিরাপদ, এগুলো WHO প্রি কোয়ালিফাইড, এবং এটা তাপমাত্রা মেনটেন করে ফ্যাক্টরি থেকে আমাদের যে কোল্ড স্টোর আনা হয়, এবং এটা মেনটেন করে বাচ্চাদের শরীরে দেওয়া হয়। এবং এটার জন্য যে একটা সিস্টেম আমরা বলি যে কোল্ড চেইন সিস্টেম, এটা কিন্তু সব জায়গায় মেনটেন করা হয়, এবং যে কারণে প্রত্যেক বছর ইপিএর কারণে 94,000 বাচ্চার জীবন বাঁচে, 94,000 ডেথস আর বিং অ্যাভার্টেড, এবং প্রত্যেক বছর 50 লক্ষ বাচ্চার রোগ হয় না ইপিএর কারণে। ইপিএ ইপিআই কিন্তু প্রজেক্টটা তো আপনাদের খুবই সাকসেসফুল, এটা মোস্ট সাকসেসফুল। এখন যেটা আমি বললাম না যে হামটা, এটা খুবই আনফর্চুনেট যে হামের কাভারেজ একটু কম হওয়ার কারণে যে বাচ্চাদের ইমিউনিটি গ্যাপ হয়ে গেছে, এবং হামটা এত বেশি ইনফেকশাস, যদি 95% কাভারেজ না করা হয়, এটা কিন্তু প্রকোপটা কিন্তু আবারও হবে 4 বছর পরে। এই জন্য আমাদের রুটিনের কাভারেজটা 95% করতেই হয়। আচ্ছা, তো ঠিক আছে, আপনি কি বলেন যে না, হামটা হয়ে গেল, এখন তাকে বাচ্চাকে কিভাবে সে মানে টেক কেয়ার করবে একটা প্যারেন্ট? হ্যাঁ, এটা খুবই ভালো কোশ্চেন একটা, যে ম্যাক্সিমাম বাচ্চা যেটা বললাম না, ম্যাক্সিমাম বাচ্চার কিন্তু জটিলতা হয় না। আপনার যে 95% বাচ্চা সুস্থ থাকে, এদেরকে বাসায় রাখা যাবে। তার জ্বর হলে আপনি জ্বরের ট্যাবলেট দিবেন, বেশি করে পানি খাবেন, তার স্বাভাবিক খাবার সে খাবে। যদি মায়ের বুকের দুধ খায়, মায়ের বুকের দুধ কন্টিনিউ করবে। সো তাকে স্বাভাবিক খাওয়ার, স্বাভাবিকভাবে তাকে তরল দেওয়া, এটা চলবে। তবে তাকে আলাদা রাখতে হবে, আলাদা। তাকে আইসোলেট করে রাখতে হবে, এইটা মাস্ট। এটা ছোঁয়াচে না? এটা খুবই ছোঁয়াচে। আপনার কোভিডের ছিল কি, যে যদি একজন আক্রান্ত হয়, সে 2 জনকে আক্রান্ত করতে পারতো। আর হাম হচ্ছে, যদি একটা বাচ্চা আক্রান্ত হয়, সে কিন্তু 15 থেকে 20টা বাচ্চাকে আক্রান্ত করতে পারবে। এই জন্য হাম হলে বাড়িতে রাখতে হবে, কারণ যদি কোনো জটিলতা না থাকে, যে বাচ্চার কোনো সমস্যা নাই, শুধু হাম, একটু গায়ে র্যাশ উঠছে, জ্বর আছে, চোখ লাল, নাক দিয়ে পানি পড়ছে, সে কিন্তু বাসায় থাকবে, কিন্তু আলাদা রুমে, এটা মাস্ট। এবং তার কাপড় অন্য চোপড় কোনো সব ওষুধ আছে আলাদা। নাকি এই মুহূর্তে তার জন্য? না, তার জন্য ওষুধ মানে এটাকে আমরা বলি সিমটোম্যাটিক ট্রিটমেন্ট, যে তার জ্বর আছে, আমি জ্বরের জন্য তাকে প্যারাসিটামল দিব। এখন যদি কোনো জটিলতা হয়, যেটা এটাও আমরা বলে দিই, যে যদি বাচ্চা দেখা যায় যে বাচ্চার ফাস্ট ব্রিদিং, শ্বাস বেশি হচ্ছে, বুকের খাঁচা ডেবে যাচ্ছে, বাচ্চা খেতে পারছে না, বাচ্চার মুখে ঘা, সেক্ষেত্রে বাচ্চাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিতে হবে। আর যাদের কোনো সমস্যা নাই, তারা বাড়িতেই থাকবে, কারণ স্বাভাবিক যে হাম, এটা 7 থেকে 10 দিন পরে এমনি ভালো হয়ে যায়। এই হামের প্রকোপ কিন্তু শুধু বাংলাদেশে না, এই গত 24, 25, 26-এ সারা পৃথিবীতে হচ্ছে। আপনার আমেরিকাতে কিন্তু হামের এই আউটব্রেক হয়েছে, আমেরিকাতে, ইংল্যান্ডে, ইউরোপে, ইভেন আমাদের যে প্রতিবেশী দেশ ইন্ডিয়াতে। যে এই গত 2 বছরে এই প্রকোপটা কিন্তু সারা পৃথিবীতে 56টা দেশে হয়েছে, শুধু বাংলাদেশে না।
সো আমরা যেটা একটু বোঝার চেষ্টা করছি যে একটু বেশি ভালো করে বোঝা যে আসলে এত বেশি কেন বাড়লো, এটার জন্য আমরা একটু টেকনিক্যালি সায়েন্টিফিক্যালি একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি যে এত বেশি কেন হলো। বাট এটা কিন্তু বাংলাদেশে না, এটা পৃথিবীর অনেক দেশে হচ্ছে, জাপানেও হয়েছে। আমি আজকে পড়লাম জাপানেও আপনার 2015 সালে ওরা বলেছিল যে ওদের হাম নাই, এলিমিনেটেড। ওদের এই 26 সালে হামের কেস পাওয়া গিয়েছে। কোভিডের সময় কিন্তু অনেকগুলো টিকা নিয়েছি আমরা, টিকা বলেন, ইনজেকশন যাই বলেন। তো ওগুলোর কি অবস্থা? আমরা 4টে করে শট নিয়েছি। জি, তো এখন ওগুলো কি জীবিত আছে নাকি ওগুলা বাতিল হয়ে গেছে, নাকি আবার নিতে হবে? না আমরা যেটা করেছি যে কারণ মানে কোভিডের যে জন্য হয় এটার নাম তো করোনা ভাইরাস। হ্যাঁ, মানে করোনা ভাইরাস কিন্তু সবসময় ছিল, এখনো আছে, সামনেও থাকবে। কিন্তু এটা যখন এর স্ট্রেন চেঞ্জ করে ভয়ঙ্কর হয়ে যায় তখনই যে এই কোভিড রোগটা যে আমরা দেখেছিলাম হয়েছে, সো এটার প্রকোপটা এখন খুবই কম। হতে পারে আবার এটা মানে মানে আমরা আশা করি আর হবে না, কারণ আমরা তো মানে ম্যাক্সিমাম নাগরিককে টিকা দেওয়া হয়েছে। ম্যাক্সিমাম কিন্তু 2 ডোজ পেয়েছে, 3 ডোজও পেয়েছে, কেউ কেউ 4 ডোজও পেয়েছে। ডোজও পেয়েছে, হ্যাঁ। এবং সরকার টিকার মজুদ রেখেছে। কারণ যদি কোনো কারণে আবার প্রকোপ দেখা দেয় এই জন্য কিন্তু টিকা রাখা আছে আপনার এই ইপিআই হেডকোয়ার্টারে, ওই -70-তে আমরা টিকা কিন্তু প্রিজার্ভ করে রেখেছি। যদি কোনো কারণে প্রকোপ বাড়ে তাহলে তখন টিকা দেওয়া যাবে। তাহলে ওই আগের টিকাগুলোর আর কোনো ইয়ে নাই, এফেক্ট নাই এখন? এখন যেটা বলা হচ্ছে, আপনি এটা বলে ভালো করেছেন, এখন যেটা বলা হচ্ছে যে আপনার যদি আপনি গত 1 বছর আগে টিকা নিয়ে থাকেন তাহলে আপনি আরেকটা বুস্টার নিতে পারেন। আচ্ছা। এবং টিকা কিন্তু আছে, যদি আপনারা নিতে চান এটা ইপিআই হেডকোয়ার্টারে গেলেই আপনি নিতে পারবেন। আচ্ছা আচ্ছা। কিন্তু এখন হচ্ছে কি যে আপনার এত কম প্রকোপ, মানে মানুষ আক্রান্ত কম হচ্ছে, হাসপাতালে যাওয়া লাগছে না, এই জন্য টিকা আছে কিন্তু মানুষের অতটা চাহিদা নাই টিকা নেওয়ার। কিন্তু হচ্ছে তো কোভিড, আমরা কোভিড হচ্ছে রিপোর্ট কিন্তু পাই, খুব আমরা কম, জানি। কোভিড হচ্ছে খুবই কম। এবং এটা বিশেষ করে যারা হসপিটালে ভর্তি হয় অন্য রোগের জন্য, সেখানে অনেকেরই কোভিড হয়, এটা আমরা দেখেছি। তবে এখানে আপনার এখন যেটা আছে এটার স্ট্রেনটা অনেক উইক। আপনার হ্যাঁ, প্রথম weak, দিকে খুবই যেটা প্রথম weak, দিকে খুবই ছিল, weak, কিন্তু হয় আমরা দেখি। হ্যাঁ এখন আপনার আমি যেটা বললাম না, করোনা ভাইরাস তো চলে যায় না, এটা তো আছে। হ্যাঁ। সো যদি আপনি টেস্ট করেন দেখবেন যে রোগী আছে, কিন্তু এটা নিয়ে ভয়ের কিছু নাই, কারণ আমরা ম্যাক্সিমাম মানুষকে টিকা দিয়েছি এবং যদি কারো দরকার হয় এই টিকার মজুদ আছে। তাহলে এখন টিকা দেওয়াটা খুব মাস্ট না, আপনি নিতে পারেন, আপনি অবশ্যই নিতে পারেন, মানে অবশ্য কর্তব্য না আর কি, তাই না তো? না, মানে আমি যদি বলবো যে WHO যে রিকমেন্ডেশন, হ্যাঁ। 1 বছর আগে নিয়ে থাকলে লাস্ট ডোজটা আপনি নিবেন, নিতে হবে আপনাকে। আচ্ছা যেন আপনার জন্য খুবই জরুরি, যেহেতু আপনি ক্যান্সার সার্ভাইভার, আপনার জন্য এটা জরুরি। আচ্ছা, আমরা নিতে পারবো, আমি জি, নিতে জি। পারবো এটা। আপনি এবং যে কেউ যার বয়স 60 বছরের বেশি, আমরা বলছি তাকে টিকা নিতে হবে 1 ডোজ। আচ্ছা। আচ্ছা, আমি একটু জিজ্ঞেস করতে চাই আপনাকে, এটা কি আপনারা গবেষণাও করছেন এটা নিয়ে? যেমন ধরেন আপনি বলেন হামের জেনোম সিকোয়েন্স চেঞ্জ হয়েছে, যার ফলে অনেকে এফেক্ট হচ্ছে এবং ডেভেলপ কান্ট্রিতেও এরকম দেখা যাচ্ছে। জাপানে যদি হয়ে থাকে তাহলে দিস কোয়াইট কনসার্ন। এখন সেটা কি গবেষণার মধ্যে আছে যে কোভিড তার রূপ চেঞ্জ করছে কিনা, করোনা ভাইরাস চেঞ্জ করছে কিনা, এটা কি রিসার্চের মধ্যে আছে? কোভিড নিয়েও গবেষণা হচ্ছে যে এরা এখন যে যে করোনা ভাইরাসটা মানে সিস্টেমে আছে, এটা এদের স্ট্রেন চেঞ্জ করছে কিনা এটার জন্য গবেষণা চলছে। বাট আগে যেমন এটা খুব টপ প্রায়োরিটি ছিল, টক অফ দ্য টাউন, এখন অতটা নাই। কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করছে পৃথিবীর বিভিন্ন জায়গাতে, কারণ কোভিডের ভাইরাসটা খুব দ্রুত এটার সিকোয়েন্সটা চেঞ্জ করে। তো মোটামুটি আমরা তো অনেক আলাপই করলাম, ডক্টর রিয়াদ, এই হামের টিকা, কোভিডের টিকা, প্লাস সবচেয়ে বড় কথা হলো যেটা নিয়ম মাফিক রুটিন টিকাগুলোকে যাতে ফলো করা হয় এই ব্যাপারে কথা হলো। আমরা জনগণের উদ্দেশ্য কিছু বলার চেষ্টা করলাম। এবার আমরা অনুষ্ঠান শেষ করার সময় হয়ে গেছে, যদি শেষ কথা কিছু বলেন আর কি। এবং আপনাকে ধন্যবাদ। ও, ধন্যবাদ তো অবশ্যই। না না, আপনাদের সঙ্গে যে এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়, খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা কথা বললাম, আমি কথা বললাম, এটা আমারও ভালো লেগেছে। So, আমি শেষে যেটা বলবো যে আপনারা যেটা বলেছেন ওটাকেই রিপিট করা, যে আসলে আমরা হামের এই টিকাদান ক্যাম্পেইন চলবে 20 তারিখ পর্যন্ত, 20শে মে। সুতরাং আমাদের কিন্তু আরও 10 দিন সময় আছে। যদি কোনো বাচ্চা বাদ থাকে সেই জন্য অবশ্যই টিকা পায়, এটা আমার রিকোয়েস্ট। এটা ক্যাম্পেইন, আর রুটিনে আমাকে দিতেই হবে টিকা। রুটিনে কিন্তু বয়সসীমা আন্ডার 2 ইয়ার্স, সেখানে যে নিয়ম আছে, যে শিডিউল আছে, সেখানেও যেন আমরা সব বাচ্চাকে টিকা দিই, এই অনুরোধ থাকবে সমস্ত মা বাবার প্রতি। ভুলবেন না কিন্তু রুটিনের টিকা সময় মতো দিতে হবে। আপনার হাতে কিন্তু আপনার শিশুর জীবন।
এ কথাটা বলবেন না। আপনাকে সচেতন হতে হবে, নিয়ম মাফিক যে টিকা দেওয়ার যে টাইম, যে সময়, সেই সময় মেনটেন করে আপনাকে সেই টিকাটা নিতে হবে।